29শে আগস্ট 2022 গুয়াহাটি, আসাম। গুয়াহাটির নুনমাটি পুলিশ স্টেশনে 32 বছর বয়সী এক মহিলা এসে হাজির হন। তার নাম বন্দনা কলিতা। তার দাবি অনুযায়ী তার স্বামী অমরজ্যোতি দে এবং তার শাশুড়ি শঙ্করী দে গত 26 জুলাই থেকে নিখোঁজ এবং তাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। দুর্ভাগ্যজনকভাবে পুলিশ এই রিপোর্টের ভিত্তিতে শুধুমাত্র উপর থেকে তদন্ত করে। এর ফলে তাদের কারো সম্পর্কে পুলিশ কোনো খোঁজ পায় না। নিখোঁজ রিপোর্ট লেখানোর 4 দিন আগে মানে 25শে আগস্ট বন্দনা তার স্বামীর কাজিন মানে শাশুড়ির ভাতিজা নির্মল্যদের কাছেও সাহায্য চাইতে গিয়েছিল। কিন্তু এত বড় খবর শোনার পরও নির্মল্যের প্রতিক্রিয়া খুবই নর্মাল ছিল। মনে হচ্ছিল যেন বিষয়টি তিনি তেমন গুরুত্ব দেননি। সময় পার হতে থাকে, কিন্তু অমরজ্যোতি ও তার মা শঙ্করীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং বন্দনা ছাড়া আর কেউ তাদের খোঁজার চেষ্টাও করছিল না। বন্দনা বারবার পুলিশের সাহায্য চাইলেও তাতে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না। 30শে অক্টোবর 2022 অর্থাৎ প্রায় 2 মাস পর নির্মল্য শঙ্করীদের বাড়িতে যান, যেটা গুয়াহাটির তিনিয়ালি লোকালিটির যোগমায়া অ্যাপার্টমেন্টে অবস্থিত ছিল। সেখানে গিয়ে প্রতিবেশীদের কাছ থেকে তিনি জানতে পারেন যে শঙ্করীদের তো অনেক আগেই ওই বাড়ি ছেড়ে তার ছেলে ও পুত্রবধূ থেকে আলাদা হয়ে নারেঙ্গি এলাকায় থাকতে শুরু করেছিলেন। অমরজ্যোতি ও বন্দনা ওই জায়গা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে গুয়াহাটির নারেঙ্গি লোকালিটির অমরাবতী অ্যাপার্টমেন্টে থাকত। কিন্তু নির্মল্য যখন ওই জায়গায় যায় তখন প্রতিবেশীদের কাছ থেকে শোনা যায় যে তারাও বহুদিন ধরে শঙ্করীদেরকে সেখানে আসা যাওয়া করতে দেখেননি। এই সব কিছু ঘটার পরও নির্মল্য এই বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেননি এবং বেশি কিছু না ভেবে সেখান থেকে চলে যায়। এরপর লাগাতার 20 দিন কেটে যাওয়ার পরও যখন শঙ্করী দে এবং অমরজ্যোতির সঙ্গে নির্মল্যের কোনো যোগাযোগ হয় না, তখন নির্মল্য 21শে নভেম্বর 2022 তারিখে নিজেও নুনমাটি পুলিশ স্টেশনে একটি নিখোঁজের রিপোর্ট করেন। এখন পরিস্থিতি এমন ছিল যে একটি নিখোঁজ রিপোর্ট 29শে আগস্ট বন্দনার দিক থেকে করা হয়েছিল এবং দ্বিতীয় রিপোর্ট 21শে নভেম্বর করা হয়েছিল, মানে প্রায় 3 মাস পর, যেটা নির্মল্য করে। 62 বছর বয়সী শঙ্করী দে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একজন রিটায়ারমেন্ট কর্মী ছিল। তার পাশাপাশি গুয়াহাটি নুনমাটি এবং চাঁদমারিতে ওনার নামে মোট 5টি ফ্ল্যাট ছিল, যেগুলো তিনি ভাড়ায় দিয়েছিলেন। এছাড়া গুয়াহাটির লাল গণেশ এলাকায় একটি জমির তিনি যৌথ মালিকও ছিলেন। পেনশনের সঙ্গে সঙ্গে প্রতি মাসে ভালো অঙ্কের ভাড়ার টাকাও আয় হচ্ছিল। আর এই কারণে নির্মল্য এবং বন্দনা সন্দেহ করে পুলিশকে জানায় যে কোথাও টাকার লোভে শঙ্করী দে এবং অমরজ্যোতিকে কিডন্যাপ করা হয়েছে না তো। এখন পুলিশ যদিও নিখোঁজ রিপোর্ট ফাইল করেছিল, কিন্তু পুলিশ তেমন কোনো পদক্ষেপ নিচ্ছিল না। আর অপহরণের সম্ভাবনার দিক থেকে দেখলে যেহেতু কিডন্যাপারের কাছ থেকে কোনো টাকার দাবি আসেনি, তাই এই অ্যাঙ্গেলও পুলিশের কাছে বিশেষ কিছু স্পষ্ট হচ্ছিল না। নিখোঁজ রিপোর্ট ফাইল করার পর নির্মল্য জানতে পারে যে শঙ্করীদের ফ্ল্যাটগুলোর ভাড়া এখন বন্দনাই সংগ্রহ করছিল। এমনকি রিসেন্টলি সে 3 জন নতুন ভাড়াটিয়াকেও ফ্ল্যাট ভাড়া দিয়েছে। এবং এই বিষয়টি যখন নির্মল্য পুলিশকে জানায়, তখন পুলিশের কাছেও শাশুড়ির অনুপস্থিতিতে পুত্রবধূ হিসাবে বন্দনা ভাড়া তোলাটা তেমন অস্বাভাবিক কিছু মনে হয়নি। উল্টো বন্দনা নিজেই বারবার থানায় গিয়ে এই কেসের সঠিক তদন্তের জন্য পুলিশের উপর চাপ দিচ্ছিল। সে নিয়মিত পুলিশ স্টেশন গিয়ে তার স্বামী ও শাশুড়িকে খুঁজে বের করার অনুরোধ করছিল এবং 14 ফেব্রুয়ারি 2023 সালে বন্দনা পুলিশ কমিশনের অফিসে গিয়ে এই কেসে পুলিশের গাফলতির জন্য অভিযোগ করে এবং ঠিক সেদিনই নির্মল্য নিখোঁজের কোনো অ্যাকশন না নেওয়ায় পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কমপ্লেন করে। দুজনের কমপ্লেন পাওয়ার পর অবশেষে পুলিশ এই কেসটি নতুন করে তদন্ত করতে শুরু করে। এই কেসটা এমন ছিল যেখানে পরিবারের 2 জন সদস্য নিখোঁজ ছিল, আর অন্যদিকে 2 জন মানুষ পুরো বিষয়টিকে নিয়ে পুলিশের উপর চাপ দিচ্ছিল যাতে আসল ঘটনার মাস্টারমাইন্ডকে বের করা যায়। তাই পুলিশ প্রথমে বন্দনা ও নির্মল্য দুজনকে দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু প্রথম জিজ্ঞাসাবাদেই পুলিশ এমন অস্বাভাবিক কিছু লক্ষ্য করে যার পর এমন সব ভয়ঙ্কর সত্য সামনে আসে যা কেউ কল্পনাও করেনি। কারণ এই কেসটিতে কিডন্যাপ করা থেকেও অনেক বেশি ভয়াবহ কিছু হতে চলছিল। ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অ্যান্ড আপনারা দেখছেন দ্য বন্দনা কলিতা ডাবল মার্ডার কেস। শুরুতে
পুলিশ বন্ধনার প্রতি কড়া নজর রাখে। তারা লক্ষ্য করে বন্ধনা উপরে কান্নাকাটি করলেও নিয়মিত অন্য লোকজনের সাথে দেখা করছে। সে লাগাতার শাশুড়ির ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে। শুধু তাই নয়, বিভিন্ন মানুষকে সে শাশুড়ির নিখোঁজ হওয়ার বিষয়ে বিভিন্ন রকম গল্প বলছে। এতে পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। এরপর বন্ধনাকে জিজ্ঞাসাবাদে ডাকা হয়। একই সঙ্গে নির্মল্য দেকেও জিজ্ঞাসাবাদ করা হয়, যেখানে নির্মল্য দে সব প্রশ্নের সঠিক এবং একই রকম উত্তর দেয়, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বন্ধনা বারবার নিজের বক্তব্য বদলাতে থাকে। এতে পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। অবশেষে 29শে ফেব্রুয়ারি 2023 সালে বন্ধনাকে অফিসিয়ালি পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কঠোর জিজ্ঞাসাবাদে বন্ধনা স্বীকার করে যে স্বামী ও শাশুড়ি নিখোঁজ হওয়ার পেছনে আসলে সেও দায়ী ছিল। বন্ধনার সঙ্গে অমরজ্যোতি দের পরিচয় হয়েছিল অনেক বছর আগে। শুরুতে তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং পরে সে বন্ধুত্ব ভালোবাসায় রূপ হয়। এরপর বন্ধনা কলিতা এবং অমরজিৎ দে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তারা এই বিষয়ে নিজেদের পরিবারকে জানান, কিন্তু দুই পরিবারের কেউই এই বিয়েতে রাজি হননি। পরিবারের মত না থাকার কারণে প্রায় 2010 সালের দিকে পরিবারের কাউকে না জানিয়ে তারা বিয়ে করে আলাদা থাকতে শুরু করে। নিজেদের পছন্দের বিয়ে করার কারণে দুই পরিবারের সঙ্গেই যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু সময় পর শঙ্করী দে বন্ধনাকে নিজের পুত্রবধূ হিসাবে মেনে নেয় এবং তাকে নিজের বাড়িতে থাকতে দেয়। পুলিশের সামনে দেওয়া তথ্য অনুযায়ী যখন দুই পরিবারের পক্ষ থেকে তাদের বিয়েকে মেনে নেওয়া হয়, তখন কিছুদিন সবকিছু ঠিকঠাকই চলছিল। তিনজন মিলে গুয়াহাটির নুনমাটি অ্যাপার্টমেন্টে একসঙ্গে থাকতে শুরু করে। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। খুব শীঘ্রই শাশুড়ি ও পুত্রবধূর সঙ্গে ঝগড়া শুরু হয়। একসময় এই ঝগড়া এতটাই বেড়ে যায় যে শঙ্করী দে নুনমাটি অ্যাপার্টমেন্ট ছেড়ে চাঁদমারি এলাকায় একটি ফ্ল্যাটে গিয়ে থাকতে শুরু করে। অন্যদিকে অমরজ্যোতি দে তখনও তার স্ত্রী বন্দনার সঙ্গে নুনমাটি অ্যাপার্টমেন্টেই বসবাস করছিল। শাশুড়ি আলাদা হয়ে যাওয়ার পরও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বন্ধ হয়নি। তারা প্রায়ই ঝগড়া করত। এই ঝগড়ার প্রধান কারণ ছিল টাকার অভাব। শাশুড়ি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর বন্দনার হাতে টাকা পয়সা থাকতো না, কারণ তার স্বামী কোনো কাজকর্ম করতো না। এই পরিস্থিতিতে বন্দনা জিম ট্রেনার হিসেবে কাজ শুরু করে। এই কাজের সূত্রেই 2021 সালে বন্দনার জীবনে প্রবেশ করে একজন ট্যাক্সি ড্রাইভার, যার নাম ছিল দন্তি ডেকা। শুরুতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়, পরে তারা একে অপরের আরো কাছে চলে আসে। স্বামীর সঙ্গে আগেই বন্ধনার সম্পর্ক খারাপ ছিল, তাই অন্য একজন পুরুষ জীবনে আসার পর স্বামীকে সরিয়ে দেওয়ার কথা ভাবতে শুরু করে। শুধু তাই নয়, সে তার শাশুড়িকেও পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দীর্ঘদিন এই পরিকল্পনা করার পর বন্ধনা তার এই প্ল্যানটি বয়ফ্রেন্ড দন্তি ডেকার সঙ্গে শেয়ার করে। তারা দুজনে সিদ্ধান্ত নেয়, যদি মা ছেলেকে সরিয়ে দেওয়া যায় তাহলে তাদের সমস্ত টাকা ও ঘরবাড়ি তাদের দখলে চলে আসবে। এরপর তারা আরামে জীবন কাটাতে পারবে। সব ঠিক করার পর বন্ধনা এবং তার বয়ফ্রেন্ড বাজার থেকে প্লাস্টিকের শীট এবং একটা বড় ছুরি কিনে আনে। এরপর সুযোগ বুঝে 26শে জুলাই 2022 সালে বন্ধনা জিরোর তিনিয়ালি এলাকার সে বাড়িতে যায়, যেখানে তার শাশুড়ি শঙ্করী দে থাকতেন। শুরুতে সে শাশুড়ির সঙ্গে সাধারণ কথাবার্তা বলে, তারপর সুযোগ বুঝে নিজের বয়ফ্রেন্ডকে ঘরের ভেতরে ডেকে নেয়। ঘরের ভেতরে ঢুকেই দন্তি ডেকা বালিশ দিয়ে শঙ্করীদের মুখ চেপে ধরে এবং এই কাজে বন্ধনাও তাকে সাহায্য করে। যখন দুজন নিশ্চিত হয় যে শঙ্করীদের মারা গেছেন, তখন তারা দুজন মিলে মৃতদেহটি 3 টুকরো করে। এরপর সেই টুকরোগুলো প্লাস্টিকে মুড়ে বাড়িতে থাকা ফ্রিজের মধ্যে রেখে দেয়। কিন্তু দীর্ঘ সময় ফ্রিজে টুকরো রাখা সম্ভব ছিল না, তাই তারা সিদ্ধান্ত নেয় যে সেগুলো দূরে কোথাও ফেলে আসবে। সব ঠিকঠাক হয়ে যাওয়ার 3 দিন পর দন্তি ডেকা তার নিজের গাড়ি নিয়ে আসে। তারা প্রথমে দেহের টুকরোগুলো কম্বলে মুড়ে নেয়, তারপর প্লাস্টিক সিটে মুড়ে গাড়িতে তোলে এবং মেঘালয়ের দিকে রওনা দেয়। মেঘালয়ে পৌঁছে সৌরা পুলিশ স্টেশন এলাকার অন্তর্গত একটি গ্রামের কাছে রাস্তার ধারে থাকা একটি খাদে সেগুলো ফেলে দেয়। এরপর তারা বাড়ি ফিরে এমন আচরণ করতে থাকে যেন কিছুই ঘটেনি। এরপর বন্ধনার পরবর্তী টার্গেট ছিল তার স্বামী অমরজ্যোতি দে। এর মধ্যে অমরজ্যোতি নেশার মারাত্মক আসক্ত হয়ে পড়েছিল। সারাদিন নেশায় ডুবে থাকত, এমনকি সে নেশাতে এতটাই আসক্ত ছিল যে তার মা বেঁচে আছে নাকি মারা গেছে ওই খবরও তার কাছে ছিল না। এই সুযোগটাই বন্ধনা কাজে লাগায় এবং শাশুড়ির ব্যাপারে স্বামীকে কিছু বুঝতে দেয় না। এ সময় কিছু আত্মীয় শঙ্করীদের ব্যাপারে জানতে চাইলে বন্ধনা জানায় যে তিনি জরুরি কাজে শহরের বাইরে গেছেন। শাশুড়ির খুনের কয়েকদিন পর 17ই আগস্ট 2022 সালে বন্ধনা স্বামীকেও খুন করার পরিকল্পনা করে। এইবার এই প্ল্যানে আরও একজনকে যুক্ত করা হয়। তার নাম ছিল অরূপ ডেকা।
সে দন্তি ডেকার বন্ধু ছিল। ঘটনার দিন বন্দনা আগেই ঘরের ভেতরে উপস্থিত ছিল। সুযোগ পেতেই সে তার বয়ফ্রেন্ড এবং তার বন্ধুকে ঘরের ভেতরে ঢুকতে দেয়। ঘরের ভেতরে ঢুকেই দন্তি ডেকা অমরজ্যোতির মাথায় একটা লোহার রড দিয়ে জোরে আঘাত করে। এতে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর তিনজন মিলে একসঙ্গে তার উপর হামলা চালায় এবং কিছুক্ষণের মধ্যে অমরজ্যোতির মৃত্যু হয়। এরপর তারা মৃতদেহটি 5 টুকরো করে পরের দিন সকালে সেগুলো প্লাস্টিক এবং কম্বলে মুড়ে গাড়িতে তোলে এবং মেঘালয়ের জঙ্গলে ফেলে দেয়। কেউ যাতে সন্দেহ না করে সেজন্য নিজেই থানায় গিয়ে স্বামী এবং শাশুড়ির মিসিং রিপোর্ট দাখিল করে। যখন বন্দনা জানতে পারে যে নির্মল্য দেহ থানায় অভিযোগ করছে এবং তার উপর সন্দেহ প্রকাশ করছে, তখন সে পুলিশকে বিভ্রান্ত করার জন্য সরাসরি পুলিশ কমিশনারের কাছে গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে। কিন্তু এই চালটাই তার বিরুদ্ধে চলে যায়। পুলিশ কেসটি খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করে এবং কিছুদিনের মধ্যেই বন্দনার আসল চেহারা সামনে আসে। এই ঘটনার পর বন্দনাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে তার বয়ফ্রেন্ড দন্তি ডেকা এবং তার বন্ধু অরূপ ডেকাকেও পুলিশ গ্রেপ্তার করে। অরূপ ডেকাকে এই খুনে সাহায্য করার জন্য বন্দনা তাকে 2 লক্ষ টাকা দিয়েছিল। এরপর তিনজনের দেখানোর জায়গা অনুযায়ী পুলিশ মেঘালয় গিয়ে মা ও ছেলের টুকরোগুলো উদ্ধার করে। খুন করার কারণ সম্পর্কে পুলিশ অফিসিয়ালি কিছু জানায়নি, তবে অনুমান করা হয় বন্দনার দন্ত ডেকারের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল। তার স্বামী বেকার ছিল এবং অতিরিক্ত নেশাতে জড়িয়ে পড়েছিল। এছাড়া বন্দনার একাধিক সম্পর্কের কথাও তার স্বামী জানতে পারে। এইসব কারণেই স্বামী ও শাশুড়ির সঙ্গে তার ঝগড়ার চরমে পৌঁছায় এবং শেষ পর্যন্ত সে দুজনকে খুন করে। বর্তমানে এই কেসে এখনো আদালতে বিচার হয়নি। 2023 সালে 3 জন জামিনের আবেদন করে, কিন্তু প্রথমে আদালত তাদের জামিন বাতিল করে দেয়। পরে আবার আবেদন করা হলে 9 নভেম্বর 2023 সালে আদালত বন্দনাকে জামিন দেয়। কিছুদিন পর দন্তি ডেকা এবং অরূপ ডেকাও জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে আসে। মামলার সিদ্ধান্ত এখনো চলছে, আদালতের শেষ রায় এখনো আসেনি। আইন অনুযায়ী আদালতের কি সিদ্ধান্ত হওয়া উচিত হয় বলে আপনার মনে হয় তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।